শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যু নিয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ শাফি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। আপনাকেও ধন্যবাদ। শাফি, শুরুতে আপনার কাছে জানবো যে পররাষ্ট্র উপদেষ্টা আসলে কি বলেছেন শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়ে। পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্নোত্তর পর্বটা ছিল এই যখন তিনি ঢুকছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ এর আগেই কয়েক ঘন্টা আগে স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম, উনি একটা ইনফরমেশন দিয়েছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। এরপরই মূলত সাংবাদিকরা যায়, আমরা যাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসার চেষ্টা করি। তখন পররাষ্ট্রমন্ত্রী যখন ঢোকেন, পররাষ্ট্র উপদেষ্টা যখন ঢোকেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ব্যাপারটি বলা হলো যে একটা চিঠি এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই ক্ষেত্রে আসলে কি উদ্যোগটাকে আপনাকে পাঠিয়েছেন কিনা। তখন তিনি বললেন যে হ্যাঁ, আমরা আসলে তাদেরকে জানিয়েছি। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে চিঠি পাঠানো আর একটা হচ্ছে জানানো। উনি কিন্তু প্রথম পার্টে বলেছেন, আপনি কিন্তু বক্তব্যেও শুনেছেন যে আমরা জানিয়েছি তাদেরকে। এরপর যখন আবার জিজ্ঞেস করা হলো যে সেই জানানোর প্রক্রিয়াটা কি, তখন তিনি বলেছেন নোট ভার্বাল। এখন নোট ভার্বালের তো আসলে এক ধরনের ব্যাখ্যা, সেটা সরাসরি কেউ যেতে পারে, একজন রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি যেতে পারেন বাংলাদেশের হয়ে, তাদেরকে জানাতে পারেন, অথবা আরেকটা যে ব্যাপারটি বলা হয় এটার মধ্যে যে তিনি যাবেন, একটা চিঠিও থাকবে, তবে সেটার মধ্যে কোনো ধরনের সাইন থাকবে না, কিন্তু এটা সরকারের বার্তা হিসেবে তারা সেখানে পৌঁছে দেবেন। তো সব মিলে ব্যাপারটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রীর, পররাষ্ট্র উপদেষ্টার কথায় একটা বিষয় পরিষ্কার, যে এতদিন ধরে যে একটা অচলাবস্থা চলছিল যে আসলে ফেরত চাওয়া হবে কি হবে না, সেইটার একটা আনুষ্ঠানিক যাত্রা প্রক্রিয়া শুরু হলো। জি, এবার শাফি, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার যেতে চাই সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলামের কাছে। জনাব ইমদাদুল ইসলাম, শেখ হাসিনার প্রত্যাবাসন দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে বলে মনে করেন আপনি? দেখুন, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান যে সম্পর্ক, এটা যে খুব বেশি যে উষ্ণ তেমন নয়। তো এই বিষয়টা এত বেশি সহজ হবে না, কারণ ভারতের দিক থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন যে নোট ভার্বাল, এটা এমন কোনো জোরালো কিছু না, এটা হচ্ছে এক ধরনের পারস্পরিক জাস্ট জানানো, আমরা হ্যাঁ এটা আমরা করছি, এটা জানাচ্ছি। বাট এখানে কোনো জোরালো অবস্থান নয় যে আমাদের এইভাবে করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, একটা ডেট টাইম, ফিক্স টাইম, এ ধরে কিছুই না। নোট ভার্বাল হচ্ছে ইজ এ কার্টেসি বিটুইন দ্য টু, আমি বলবো যে অফিস, দ্যাট ইজ, এটা দেওয়া হয়। এখানে যে বিষয়টা আছে, লক্ষণীয় বিষয় হবে ভারতের সাথে যে সম্পর্ক, যেটা যদি খুব উষ্ণ একটা সম্পর্ক চলমান থাকতো, তাহলে হয়তো এই বিষয়টা একটা পর্যায়ে এসে কোনো ধরনের একটা পরিণতি পেতে পারতো। কিন্তু আমার মনে হয় বর্তমান যে চলমান অবস্থা যাচ্ছে, এবং আমাদের দিক থেকে বা ভারতের দিক থেকে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে, কূটনৈতিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক, এটা আমার মনে হয় না খুব বেশি দ্রুত এটার কোনো ধরনের ফল আমাদের জন্য বয়ে আসবে। আর যেটা বলছেন দেশের জন্য এগুলো যেটা, সেটা বিচার ব্যবস্থা যেমন আমাদের দেশে আছে, সেই বিচার ব্যবস্থা কতটুকু এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতটুকু প্রভাবান্বিত করতে পারে এই জিনিসগুলো কার্যকরণ করার জন্য, সেটাও লক্ষণীয় বিষয় হবে। এটা এখনো এই বিষয়ে মন্তব্য করাটা অনেক সময় লাগবে এটাতে এখনো পর্যন্ত, কারণ এটা কোনো ধরনের এখনো পরিণতির দিকে আগাচ্ছে বলে মনে হচ্ছে না। জি, এরই সাথে জানতে চাই যে ভারত আসলে কি সম্ভাব্য জবাব দিতে পারে বলে আপনি মনে করেন? এই যে প্রক্রিয়া শুরু হয়েছে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবাসনের বিষয়, তো এটি নিয়ে ভারত আসলে কি সম্ভাব্য জবাব দিতে পারে? না, এটাতে যে আমার মনে হয় না এটা কূটনৈতিক ভাবে এই যে নোট ভার্বালের যে জবাবদিহিতা, হয়তো জবাবদিহিতার কিছু না, এটা অনুরোধ পত্রের মতন একটা, এটা হ্যাঁ না করতে পারে, নাও করতে পারে, আমরা পেয়েছি না পেয়েছি এমন ব্যবস্থাও হতে পারে। তবে আমি আবারও বলবো যে এটা আমাদের দুদেশের বর্তমান চলমান অবস্থায় এটা যে খুব বেশি ফল বয়ে আনবে সেরকম আমাদের জোরালো আশা করা আমার মনে হয় না এখনো সেই সময় আসেনি। আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে
পরিণতিটা কি আরো এখন যে চলমান অবস্থাটা আছে এই জায়গা থেকে আরো ডিটারিয়েট হতে পারে, মানে অবনতি হতে পারে না, সম্পর্কের? ডিটেরিওরেট করা না। আপনি হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস, এই পত্রের অবজেক্টিভ বা নোট বারবারের অবজেক্টিভস কি? অবজেক্টিভসটা হচ্ছে, যেমন আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আমরা জানিয়েছি। এর জানানোটা এর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, অনেক কথা, অনেক কিছু বহন করে জানানোটা। আমরা জানিয়েছি যে হয়তো ডিজায়ার অফ দ্য কোর্ট অথবা বলা ওখানে এখন কি আছে লেখা সেটা তো আমরা কেউ দেখি নাই। নোট ভার্বালে কি লেখা আছে সেই কথাটা তো উনি বলেন নাই, স্পষ্ট করেন নাই। নোট ভার্বালে আমরা এটা বলেছি বা সেটা বলেছি, এখন বলেছেন শুধু নোট ভার্বাল। আপনাদের বক্তব্যে বা আপনাদের একটু আগেই যেটা সম্প্রচার করা হলো সেখানে বলা হয়েছে নোট ভার্বাল। এখন নোট ভার্বালের বিষয়টা কি, ওখানে কি লেখা আছে, কথাগুলো কি, আমি কি চেয়েছি, কি বলতে চেয়েছি, সেই কথাটা আমরা এখন তো কেউ জানি নাই। বা সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞেস করছিলেন উনি বলেছেন যে জানিয়েছি। এখন কি জানিয়েছেন বা কি চেয়েছি সেই কথাগুলো তো স্পষ্টকরণ হয় নাই। সেটা যখন স্পষ্টকরণ হবে তখন কিন্তু এটার উপরে মন্তব্য করাটা খুব সহজ হবে। নাহলে মন্তব্য করাটা আন্দাজের উপর মন্তব্য করা হবে। এটা অন পারসেপশন কমেন্টস শুড নট বি অন পাস অন দিস। জি, আমি জানতে চাচ্ছি যে এই যে প্রত্যর্পণ চুক্তি, এর আওতায় কি আদৌ তাকে ফিরিয়ে আনা সম্ভব দেশে? প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে সেখানে নোট ভার্বালে আদৌ কি মেনশন করা হয়েছে কিনা সেটাও তো জানি না। সেটা তো স্পষ্ট করা, আমি সেই কথাটাই বারবার বলছি যে নোট ভার্বালে কি বলা হয়েছে যে আমাদের মধ্যে যেটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা কি কার্যকরণ করার কথা বলা হয়েছে, নাকি শুধুমাত্র কি করা হয়েছে? এটা তো করা হলে দ্বিপাক্ষিক, এটা তারা তাদের অবস্থান তখন ব্যাখ্যা আমরা জানতে পারতাম যে আরেকটা জিনিস হবে। এখন এটার ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো, এই জন্য যদি ভারতের কাছে কোনো ধরনের উত্তর চাওয়া হয় এই ব্যাপারে, এই বিষয়ে, এটা যদি, তাহলে অপেক্ষা করতে হবে তারা কি উত্তরটা দিচ্ছে। উত্তরটা তবে এই প্রেক্ষাপটে আমি আবারও বলছি যে চলমান যে সম্পর্ক দেশের মধ্যে, তার মধ্যে খুব যে একেবারেই এটা যে ইতিবাচক কোনো চলে আসবে, একটা ইতিবাচক কোনো একটা ফলাফল আসবে, সেটা এখন চিন্তা করার এখনো পর্যন্ত আমার মনে হয় সময় আসেনি। অর্থাৎ অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা এতদিনের যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল ফিরিয়ে আনো, আর ভারত থেকে এক ধরনের সন্দেহ প্রকাশ করা হচ্ছিল ফিরিয়ে দেবে কি দেবে না, এই অচলাবস্থার মধ্যে এক ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানে বরফ গলার মতো একটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এটার অগ্রগতি অবনতি সেটা কিছুই বলা যাবে না, কি হবে না হবে, একটা যাত্রা শুরু না, হলো এটা এই নোট আনসার্টেন, ভার্বাল এটা দেওয়ার আনসার্টেন, মাধ্যমে। আনসার্টেন, আনসার্টেন। হ্যাঁ, যদি ইমদাদুল আপনি ইসলাম, আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে একটু আগেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে বিজিবির ব্যাপারে, বিজিবির একটা অনুষ্ঠানে পিলখানাতে, যে মিয়ানমার সীমান্ত ঘেরা যে আরাকান আর্মির যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে, ঠিক আরাকান আর্মি আমরা দেখছি যে পুরো সিতে বাদে, রাজধানী বাদে পুরো আরাকান এলাকা দখল করে ফেলেছে। বাংলাদেশের জন্য আসলে কতটা হুমকি এই যে পরিস্থিতিটা, এখন বাংলাদেশের কি করা উচিত? এটা বাংলাদেশের জন্য হুমকির থেকেও বাংলাদেশের জন্য একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছে এটা। কারণ সেটা আমি একদম স্পষ্ট করে বলি, এই আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে এটা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা সহিংসতা বা সংঘাত, সংঘর্ষ বা যুদ্ধ যেটাই বলি আমরা, সেটা চলে আসছিল। ততটুক পর্যন্ত আমাদের জন্য সেটা খুব বেশি জটিল অবস্থা ছিল না। এই কারণে জটিল অবস্থা ছিল না কারণ সেখানে দুই পক্ষ তারা যুদ্ধমান ছিল। মিয়ানমার সেনাবাহিনী এখানে অনেক জায়গায় এরকম যুদ্ধ করে যাচ্ছে। শান স্টেটে তারা যুদ্ধ করছে, তাংদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, চীন স্টেটে যুদ্ধ করছে। আমাদের অঞ্চলেও আমরা ধরে নিয়েছিলাম যে তাদের এই যুদ্ধটা চলছে পারস্পরিক, তাদের মধ্যে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার নিয়ে। মিয়ানমার আরাকান তাদের একটা লুজ ফেডারেশনে যাওয়ার জন্য তাদের যুদ্ধ চালাচ্ছে, মিয়ানমার সেনাবাহিনী সেটা চাচ্ছে না। কিন্তু ইদানিং যেটা কাজটা হয়ে গেছে, মিয়ানমার সেনাবাহিনী ওই এখানে যারা রোহিঙ্গা আছে, এখনো অবশিষ্ট রোহিঙ্গা যারা আছে, তাদেরকে তারা প্রলুব্ধ করেছে, তাদেরকে কনভিন্স করেছে যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করো আরাকান আর্মির বিরুদ্ধে, তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সবকিছু সুযোগ সুবিধা, তোমাদের নিশ্চয়তা, তোমাদের নিরাপত্তা সবকিছু এনশিওর করা হবে।
আরো হয়তো প্রেশারও ছিল তাদের উপরে, কারণ ওখানে যেটা ভেরি কনফাইন্ড সোসাইটি, ওখানে তাদের না করার কোনো উপায় নাই। তো সেখানে তারা আরাকান আর্মির বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে, এই রোহিঙ্গারা। সেটাতে এখন ওই যারা ওখানে রোহিঙ্গারা আছে তাদের সাথে একটা আপনার দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। কার সাথে? আরাকান আর্মির সাথে। তো এখন এই পারে যারা রোহিঙ্গা আছে তারাও সেখানে হয়তো কোনো না কোনো ভাবে তাদের আত্মীয় পরিজনকে নিয়ে তারা এখানে জড়িয়ে পড়তে পারে। এখন আমাদের জন্য জটিল পরিস্থিতি হলো, আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা। এখন আরাকান আর্মি যদি তাদের যে বর্তমানে তাদের অ্যাচিভ যেটা করেছে, তারা যে ওখানে যে প্রভাব বিস্তার করেছে, ইভেন কি সামরিক যে মিয়ানমার সেনাবাহিনীর যে বিপর্যয় ঘটেছে এবং আরাকান আর্মি সেখানে যে প্রতিষ্ঠা লাভ করছে, সেটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা, প্রত্যাবাসনটা জটিল হবে, জটিল হয়ে যাবে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সেখানে। দেখুন, একটা বিষয় যে হচ্ছে ইনফিল্ট্রেশনের ব্যাপারে যতই বলা হোক, যে আজকেও যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে রোহিঙ্গাদেরকে আর ইনফিল্ট্রেট করতে দেওয়া হবে না, অনুপ্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখেছি যে ৮০,০০০-এর মতো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এবং একই সাথে যে বিজেপির যে এতদিন এক ধরনের নিরাপত্তা ছিল, কিন্তু আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এই সীমান্তগুলো তাদের দখলে চলে যাচ্ছে, মানে আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে কি মনে হয় আপনার কাছে, যে একজন অস্থিরতা তৈরি করবে কিনা, বা বিজেপির এই জায়গায় আসলে কি করণীয় থাকতে পারে? এটা এটা তাদের ভিতরে, তাদের অভ্যন্তরে তারা মারামারি করুক, এটা আমাদের খুব বেশি, আমরা যে ওখানে অনেক জটিল আরো পরিস্থিতি আছে, সেখানে ভূ রাজনীতির খেলা, ভারত চীন তাদের পারস্পরিক স্বার্থের মুখোমুখি তারা সেখানে আছে, তাদের একটা দ্বন্দ্ব সেখানে চলছে দীর্ঘদিন থেকে। এখানে মধ্যখানে ইউনাইটেড স্টেটস অলসো বার্মা অ্যাক্ট করে তারাও সেখানে তাদের দে হ্যাভ স্টেপ ইন দিস ক্রাইসিস চলে আসছে। তো সেখানে এই যে মিয়ানমার, চায়না, ভারত, ইউনাইটেড স্টেটস, সবগুলোর মধ্যে তাদের মধ্যে যে ভূ রাজনীতির খেলা চলছে, বাংলাদেশ সেখানে এই পর্যন্ত স্টেপ ইন করে নাই এবং করবে বলেও মনে হয় না। কিন্তু যে জিনিসটা আপনি বললেন যে আমাদের সীমান্ত সুরক্ষিত নয়, এই কথাটাই প্রমাণ হলো। কারণ আমাদের মাননীয় এই যে প্রধান উপদেষ্টা, উনি কুয়ালালামপুরে বলছেন ৮০,০০০, আমাদের আবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ৫০,০০০, আজকে আবার ৬০,০০০-এর কথা বলা হলো। তার মানে তারা প্রবেশ করেছে, রোহিঙ্গারা প্রবেশ করছে অবারিত ভাবে। ৬০,০০০ মানুষ একজন দুজন না, ৬০০ মানুষের কথা বললে, ৬,০০০ মানুষ বললে হয়তো ঠিক আছে আমরা বলতাম আমাদের বর্ডার একদম সিল করা আছে। তার মানে উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম এই ৬০ থেকে ৮০,০০০ মানুষ আমাদের অভ্যন্তরে ঢুকে পড়েছে। তার মানে কি, যে সংঘাতের কথা আমরা বলছি, আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সেখানে যে সংঘর্ষের কথা বলছি, তার পরিণতি যদি হয় আরাকান আর্মি সেখানে আরো বেশি তাদের ফুটিং এস্টাবলিশ করে, তাহলে বাকি রোহিঙ্গারা কিন্তু ঢল নামবে আমাদের বর্ডারের দিকে। সেটা কিন্তু আমাদের জন্য আরো বড় সড়ো একটা ঝুঁকি হবে। আমরা তাদেরকে তখন দেখার বিষয় আমাদের বর্ডার কতটা সিল। আমাদের বর্ডারে আমরা যারা এখন সীমান্ত রক্ষী আছে তারা হয়তো আপ্রাণ চেষ্টা করছে, সেটা দুর্গম অঞ্চল, তারপর দুর্গম অঞ্চল যদি হয় সেটাকেও প্রতিরক্ষার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। যে আমরা যদি বর্ডার সিল না করি তাহলে বাকি রোহিঙ্গারাও দে উইল গ্র্যাজুয়ালি দে উইল কাম ইনসাইড। একটা তো প্রত্যাবাসিত হয় নাই, ৫ জনও প্রত্যাবাসিত হয় নাই, কিন্তু ৬০,০০০ যদি ধরেও নিই যে ৬০,০০০, ৮০,০০০ না করেও তাও তো ঢুকে পড়লো আরো। আমরা তো ৬০০ লোককে আমরা ফেরত পাঠাতে পারি নাই। এটা একদিকে আমাদের ব্যর্থতার কথাও যেমন বলে, অন্যদিকে আমাদের বর্ডারের প্রতি আমাদের এখনো পর্যন্ত আমাদের যে নজরদারি বা আমাদের যে সেখানে যে কার্যকর একটা ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠা করা বা সীমান্তকে সিল করা, সেই জিনিসটা আমরা এখনো করে উঠতে পারি নাই বলে একদম প্রতীয়মান হয় এইসব বক্তব্য থেকে। আপনার কি মনে হয় যে এখন যে পরিস্থিতি মানে আরাকানে আছে, এবং বাংলাদেশের তরফ থেকে তো ডিপ্লোম্যাটিক রিলেশন নেপিদের সঙ্গে আছে, জান্তা সরকারের সঙ্গে, ঠিক এখন কি পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বা কোনো না কোনো ভাবে কূটনৈতিক মাধ্যম ছাড়াও অন্য কোনো উপায়ে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের এক ধরনের যোগাযোগ স্থাপন করা উচিত? দেখুন, এটা আজকে আমাদের পররাষ্ট্র গতকালই উনি বলেছেন, আজকে আমি ডেইলি স্টারে দেখেছি, সেটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস একটা কথা আছে, অর্থাৎ এই যে বিদ্রোহীরা তারা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস, তাদের সাথে একটা রাষ্ট্র সরাসরি যোগাযোগ করতে পারে না। আর একটা হচ্ছে নেপেডুর সাথে সরকারের যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দুটো জিনিস আছে, কোভার্ট অ্যান্ড ওভার্ট। আমাদের এই যে দৈনিক প্রথম আলো যদি আরাকান আর্মির চিফের সাথে এত বড় ইন্টারভিউ নিতে পারে এবং সেই ইন্টারভিউতে সে যদি বলে আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করেছি বাংলাদেশের সাথে,
তো সেখানে সবকিছু যে ঢোল পিটিয়ে সবকিছু যে এই একদম জানান দিয়ে করতে হয় এমন কোনো কথা নয়। এটা হচ্ছে একটা দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দেয়ার আর টু ওয়েজ দ্য গভর্নমেন্ট মেশিনারিজ ওয়ার্কস। একটা হচ্ছে ওভার্ট, সেটা হচ্ছে সবাই জানে যে আমাদের এরপরে তো আমাদের অ্যাম্বাসাডার যাচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাবেন, উনি ব্যাংককে গেছেন, এগুলো অল আর ওভার্ট। বাট তার পাশাপাশি কিছু জিনিস কোভার্ট, সেটাও কিন্তু পরিচালনা করতে হয়। তো সেটা তো আমরা জানি না আসলে সরকার করছে কিনা, বা যারা নীতি কৌশল প্রণেতা এখন আছেন তারা সেটা কি করছেন। বাট একটা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, না হলে আমার কেন গোয়েন্দা সংস্থাগুলি আমার কেন থাকবে, প্রয়োজন কি? তাহলে তো সব রাজনীতিবিদরাই করতে পারতো। তো এই ক্ষেত্রে আপনি যেই কথাটা বললেন, এটা ওভার্ট এন্ড কোভার্ট বোধ দুটা জিনিস এখানে আছে। আমি ওভার্টলি কি কি করছি সেটা আমি জানান দিচ্ছি। এই যে রোহিঙ্গা ঢুকে পড়ছে, ব্যাংককে কথা হচ্ছে বা ওখানে কথা হচ্ছে, নেপেডক আমরা জানিয়েছি কাদের সাথে আমরা বসবো, ওখানে যে সীমান্ত আমাদের সব, আর এখানে আর্মি দখলে চলে গেছে, কার সাথে কথা বলবো, এগুলি হলো অল আর দ্য ওভার্ট, এগুলি কথার মধ্যে চলবে। কিন্তু যদি তাই হয়, তো সেখানে আমার কভার্ট অপারেশনটা, সেটাকে আমি কি করছি সেটা হয়তো আমরা আমরা জানার চেষ্টাও করব না, বাট এটা করা উচিত একটা জাতির নিরাপত্তার জন্য, একটা জাতির সীমান্তকে নিরাপদ করার জন্য, একটা জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এটা অবশ্যই অবশ্যই করা উচিত। আপনি যেটি বলছিলেন যে ব্যাংককে যে দুদিন ব্যাপী একটি বৃহস্পতিবার এবং গত শুক্রবার যে দুটি বৈঠক হয়ে গেল, একটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এসিয়ানের, আরেকটি হচ্ছে যে 6 দেশের যে একটা বৈঠক হলো লাওসে, ব্যাংককে, সেই বৈঠককে আসলে যে এই অঞ্চলকে স্থিতিশীল করার জন্য আসলে কি ধরনের আউটকাম আসলো, সেটি খুব বেশি আসলে পত্রপত্রিকায় সেভাবে আসে নাই। আসে নাই আমি আমাদের এগেইন আবার এটা তো আর আমরা কারো থেকে কোনো ব্রিফিং পাই নাই। এই ধরনের জিনিস যদি হয় তাইলে হয়তো যদি একটা, এই যে প্রেস ব্রিফিং হয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার মনে হয় এখানে একটা হয়তো এইটা হিন্স দেওয়া যেত কি হচ্ছে কি না হচ্ছে। বাট যেটা আজকে বোধহয় কোনো একটা সংবাদ মাধ্যমে আমি যে দেখেছি, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা সেখানে বলছেন, ওনার সাথে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, উনি বলেছেন যে তোমাদের আরাকানে যা হচ্ছে বা রাখাইন স্টেটে যেটা হচ্ছে, ইট ইজ গোয়িং বিয়ন্ড ইউর কন্ট্রোল, তো আমরা তোমাদের কিছু করা উচিত এই ব্যাপারে, এইসব কিছু এই ধরনের কথাবার্তা বলেছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি দেয়ার ইন্টারনাল অ্যাফেয়ার, দে হাউ দে উইল ম্যানেজ দেয়ার মিলিটারি, দ্য কনফ্লিক্ট, দ্য রেবেল, এগুলি কিন্তু মিয়ানমার আর্মি বহু করেছে। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি অনেকটা স্বাধীন হয়ে গেছিল, সেখানে তারা ম্যানেজ করে ফেলেছে। এই গত 2 মাস 3 মাস আগেও সাগাইং ডিভিশন সেখানে তারা পুরো দখলে নিয়ে নিয়েছিল। পিডিএফ যেটা অং সান সুকির সৈন্য যারা বা রেবেল যারা আছে তারা, ঠিক তারা আবার মিয়ানমার আর্মি সেটা পুনর্দখল করে তাদের সবকিছু প্রতিষ্ঠা করেছে। সো এগুলি আমাদের বিষয় না, দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যেমন আমাদের সীমান্ত যে কেন আমরা ঝুঁকিতে পড়ছি, সেই কথাটা আমাদের কনসার্ন। কফি আনান তার রিপোর্টে কিন্তু বলেছে, আমি এই কথাটা অনেকবার বলি, কফি আনান তার রিপোর্টে বলেছে যদি ইফ দা নর্দার্ন আরাকান, অর্থাৎ যেখানে রোহিঙ্গাদের বসবাস, এখানের যে ভলাটাইলিটি, ইফ ইট ইজ নট অ্যাড্রেস ইমিডিয়েটলি, ইট ইজ গোয়িং টু এনগালফ নট অনলি বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ এবং মিয়ানমারকেই শুধুমাত্র এখানে এনগালফ করবে না, সেটা টেনে আনবে না অগ্নি যেটা হবে যেখানে সরকার হওয়ার জন্য। দ্য হোল সাউথ ইস্ট এশিয়া উইল বি এনগালফ, বিকজ ইট ইজ গোয়িং টু বি, তার প্রেডিকশন হচ্ছে, উইল বি আ ফার্টাইল ল্যান্ড, ফার্টাইল গ্রাউন্ড টু ডেভেলপ মিলিটেন্সি। ওখান থেকে মিলিটেন্সি, এই যে 11 লক্ষ লোক কিন্তু বসে আছে ক্যাম্পে, রোহিঙ্গারা বসে আছে, নোবডি সোফার, না বাংলাদেশ কেউ ইন্টারেস্ট দেখায় নাই, কিন্তু কেউ যদি কখনো ইন্টারেস্ট দেখায়, ইফ দ্য ট্রেড ওয়ার টেক্স প্লেস বিটুইন দ্য চায়না অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস বেজিং অন চকপিও ডিপ সি পোর্ট, এটা সমূহ সম্ভাবনা আছে। এই যে আমরা কথায় কথায় এখন বলতেছি যে এখানে নতুন রাষ্ট্র হবে, কারা তার পেছনে ইন্ধন যোগাচ্ছে, তাদের কি আগ্রহ থাকবে, তখন কিন্তু আমাদের জন্য এই রোহিঙ্গা কিন্তু একটা ভলকানিক ইয়ে হয়ে থাকবে, ইরাপশনের মতো অপেক্ষা করে থাকবে। সো এইটা আমাদের যারা নীতি কৌশল প্রণেতা আছেন, যারা এখন নীতি কৌশল প্রণয়ন করছেন, যারা দেশের নিরাপত্তার ঝুঁকি সবকিছু বিবেচনায় রাখছেন, তাদের এই কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে যে এখানে বৃহৎ শক্তিগুলোর কিন্তু একটা দ্বন্দ্ব ভবিষ্যতে একেবারেই দৃশ্যমান। সেখানে আমাদের দেশের অবস্থানটা, আমাদের দেশকে নিরাপদ করার জন্য, যেন আমাদের দেশে কোনো একটা ধরেন রেবেল গ্রুপ পরাজিত হয়ে যে কেউ হতে পারে, আমাদের এখানে ঢুকে যেন পড়তে না পারে, পড়লে সেটাকে ফলো করতে গিয়ে আরেকটা গ্রুপ, সেখানে আমাদের সেনাবাহিনীকে তখন এনগেজ হয়ে যেতে হবে টু নিউট্রালাইজ অর টু
পুশ দেম ব্যাক। এগুলি করতে গিয়ে হয়তো আমরা কোনো না কোনোভাবে কোনো একটা কিছুতে আনটুয়ার্ড সিচুয়েশন, যেটা আনওয়ারেন্টেড সিচুয়েশন, আনওয়ান্টেড আনডিজায়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে আমাদের দেশকে আমরা নিয়ে যেতে পারি। এগুলির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এখন থেকে পরিকল্পনা গ্রহণ করা একেবারে অবশ্যম্ভাবী। জি, জি জনাব এমদাদুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের কোনো শঙ্কা আছে কিনা? এই সম্ভাবনাটা একদম আপনি খুব রিলেভেন্ট একটা প্রশ্ন করেছেন। এটা একেবারেই পুরোপুরি আমার মনে হয় এটা আমাদের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কারণ এই যে আরাকান আর্মি যখন তাদের অবস্থা সংহত করবে, কারণ ওখানে যে মিয়ানমার সেনাবাহিনীর যে মূল শক্তি কেন্দ্র যেটা ছিল এনএ, তাদের সেটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার। সো ইট ইজ কনফার্ম দ্যাট ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার অলরেডি ওভাররান বাই দ্য আরাকান আর্মি, এবং তারা দে আর লঞ্চিং দেয়ার নাও এন্ড ম্যানুভারিং, তারা দে আর ম্যানুভারিং টুয়ার্ডস দ্য সাউথ, যেখানে আপনার দক্ষিণে চকপিও আছে বা অন্যান্য রামরি দ্বীপ বা মেয় দ্বীপগুলো আছে, ওগুলির দিকে তারা আগাচ্ছে। এখন কথা হচ্ছে তারা যখন তাদের এই অবস্থানটা সংহত করবে, যে রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে ইন সাপোর্ট অফ মিয়ানমার সেনাবাহিনী, তখন এদের উপর একটা রিপ্রাইজাল হবে, এটা নিশ্চিত, এটা যুদ্ধের নিয়ম, যে তুমি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছো, এখন আমি তোমার বিরুদ্ধে তাদের শর্ট আউট করার চেষ্টা করবে। সেটা যখন হবে, রোহিঙ্গা গ্রামগুলি সেখানে আক্রান্ত হবে। যেসব গ্রামের লোকজন ওই মিয়ানমার সেনাবাহিনীর সাথে যোগ দিয়ে আরাকান আর্মির সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছে, তখন কিন্তু এরা তাদের প্রাণ বাঁচানোর জন্য, ওদের নিরাপত্তা ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা নিজের জীবন চলে আসতে পারে বাংলাদেশে। ইমদাদুল ইসলাম, আমি একটু পূর্বের প্রসঙ্গে এটা কিন্তু হয়তো বলে কিন্তু ছেড়ে দিয়েন না, এটা হবে কিন্তু। এটা এই জন্য আমাদের নীতি নির্ধারকদের এখন থেকে সময়, হয়তো হলে ইনার্শিয়াতে ভুগবে হয়তো আমাদের নীতি নির্ধারকরা। ইনার্শিয়া মানে এক ধরনের, না এটা নাও হতে পারে, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই এখানে। জি, আমরা একটু পূর্বের প্রসঙ্গে যেতে যাই, যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ প্রসঙ্গ। এখানে কি একটা বিষয় মনে হয় যে ভারত শেখ হাসিনা ইস্যুতে একেবারে শাকের করাতের মধ্যে আছে, যে উভয় সংকটের মধ্যে যদি বাংলাদেশে ফেরত দেয় তাহলে ভারত বন্ধহীন হয়ে পড়ার একটা শঙ্কা আছে, আবার যদি ফেরত না দেয় তাহলে ভারতের সঙ্গে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে তারপর এখন দেখছি কলকাতা বা পশ্চিমবঙ্গের দিকে ব্যবসা বাণিজ্য যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এই শেখ হাসিনা ইস্যুতে। কি মনে হচ্ছে আপনার কাছে, যে ভারত কি একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে শেখ হাসিনাকে দেবে কি দেবে না? না, তারা কেন দ্বন্দ্বের মধ্যে পড়বে? তারা আশ্রয় দিয়েছে, এখন তারা দ্বন্দ্বের মধ্যে, তারা সিদ্ধান্ত নিতে পারবে, সিদ্ধান্ত তারা ইয়েস অর নো। এখানে তারা এখন হিসাব নিকাশ করবে যে চলমান যে আমাদের যে ধরেন অন্তর্বর্তী সরকার, তাদের সাথে তাদের বিদ্যমান সম্পর্ক কিরকম, বা কি হচ্ছে কি না হচ্ছে, কি অ্যাক্টিভিটিস, এগুলো যেমন ধরেন এখানে আমাদের থেকেও বর্তমানে অবস্থায় কিছু কিছু জিনিস ধরেন হয়েছে, যেগুলো আমরা সবাই জানি। কেউ স্ট্যাটাস দিয়ে এই কথা বলছে, কেউ ওইটা কথা বলছে। যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের থেকেও অনেক কথাবার্তা ভারতের দিকে যাচ্ছে, ভারত দিক থেকেও আসছে। ভারতের দিক থেকে মমতা ব্যানার্জির মতো যিনি অত্যন্ত, আমি বলবো যে অসাম্প্রদায়িক অবস্থান সবসময় গ্রহণ করেন, তিনিও বাংলাদেশের ব্যাপারে একেবারে আনওয়ারেন্টেড একটা মন্তব্য করেছেন কিছুদিন আগে, বাংলাদেশে শান্তিরক্ষী প্রেরণ করার জন্য। কারণ মমতা ব্যানার্জির প্রতি আমার অসম্ভব একটা শ্রদ্ধা, কারণ আমি যখন দেখেছি আসামে এই যে 40 লক্ষ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিচ্ছে, তখন মমতা ব্যানার্জি একমাত্র কণ্ঠস্বর সেখানে উচ্চ কণ্ঠ ছিল, যে অসমের অসভ্যতা বন্ধ করা হোক, অসমের মানুষদের পাশে আমি জীবন দিয়ে দাঁড়াবো, এইসব কথাবার্তা বলেছেন উনি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। উনিও তখন ওখানে মিস ইনফরমেশন হয়েছে। এটা আমাদের এখানের একটা বড় দুর্বলতা। আমাদের তথ্য সম্প্রচার যারা আছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ভারতের যেসব জিনিসগুলো ওখানে প্রচার যেগুলো হয়েছে বাংলাদেশকে ঘিরে, সেগুলোকে এনকাউন্টার ইফেক্টিভলি কিন্তু আমাদের এখান থেকে করতে পারে নাই। না পারার কারণে মমতা ব্যানার্জির মতো মহিলা যিনি অসাম্প্রদায়িক, তিনিও কিন্তু একটা মন্তব্য ছুড়ে দিয়েছেন। সুতরাং এই ধরনের টানাপোড়েন একটা সম্পর্ক বাংলাদেশের আছে, একটা মানে আমি বলবো যে উষ্ণ না, একটা শীতল সম্পর্ক আছে। সেই শীতল সম্পর্ক থেকে কূটনৈতিক কোনো কিছু অ্যাচিভ করার আশা করা বাতুলতা। ধন্যবাদ। জি, জনাব এমদাদুল ইসলাম এবং আব্দুল্লাহ শাফি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।